ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতায় সন্ত্রাসবাদ বিস্তারের আশঙ্কা ভারতের সেনাপ্রধানের। বাংলাদেশের করিডোর চাচ্ছে কেন মেঘালয়? সিরিয়ায় স্বৈরাচারী দোসরদের খোঁজে নিহত সহস্রাধিক। মানবতা বিরোধী অপরাধের দায় এড়াতে পারবে কি অন্তর্বর্তী সরকার? যুক্তরাষ্ট্র ইউরোপ মতপার্থক্যে ইউক্রেনে আরো আগ্রাসী রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে থামবে কি রুশ বাহিনী? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ঢাকা দিল্লি সম্পর্কে পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ঢাকা ইসলামাবাদ ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার সুযোগে বাংলাদেশ থেকে ভারত বিরোধী সন্ত্রাসবাদের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে জেনারেল দ্বিবেদী সেনাবাহিনীর প্রস্তুতি, অর্জিত অভিজ্ঞতা, বাংলাদেশ আর সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ না করে বলেছেন, সন্ত্রাসের কেন্দ্রবিন্দু প্রতিবেশী একটি দেশের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতায় ভারতের উদ্বেগ থাকা স্বাভাবিক। দ্বিবেদী দাবি করেন, বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক এখনো দৃঢ় আছে। জানিয়েছেন, ভুল বোঝাবুঝি এড়াতে এখনো নিয়মিত তথ্য আদান প্রদান করে দুই দেশের সেনাবাহিনী। পাকিস্তানের সাথে চীনের উচ্চমাত্রায় সহযোগিতা থাকাকে ভারতের জন্য দ্বিমুখী হুমকি বলেছেন জেনারেল দ্বিবেদী, ভার্চুয়াল মাধ্যমে যা শতভাগ দৃশ্যমান। হুঁশিয়ারি করে তিনি বলেছেন, বাধ্য হলে এই দুই প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধে নামারও সর্বোচ্চ প্রস্তুতি আছে ভারতের। তার আশঙ্কা, এতে পাকিস্তান ও চীনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের নজিরবিহীন পতনের পর থেকেই বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপপ্রচারের সরব ভারতই এবার আগ বাড়িয়ে বাংলাদেশের ভেতর দিয়ে নতুন করিডোর চাচ্ছে। হিলি মাহেন্দ্রগঞ্জ আন্তঃসীমান্ত অর্থনৈতিক করিডোরের পাশাপাশি নতুন করিডোর পেতে আগ্রহী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের রূপরেখা বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। কেন্দ্রীয় সরকারের হাসিনা বান্ধব নীতিকে পাশ কাটিয়ে কেন এমন উদ্যোগ নিল মেঘালয়? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। বছর কয়েক আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে কথা প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। বহুল আলোচিত সেই মন্তব্যের পর শেখ হাসিনা ঠিক কী দেওয়ার কথা বলেছিলেন তা নিয়ে বহু চর্চা হলেও তিনি তা স্পষ্ট করেননি। আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে। তবে বিগত হাসিনা সরকারের আমলে ভারতকে দেওয়া বিভিন্ন সুবিধার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল যোগাযোগ বা ট্রানজিট সুবিধা। এবার হাসিনার আমলে হওয়া করিডোর আলোচনাকে আবারও সামনে নিয়ে আসলো ভারত। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই আবারও নতুন করে আলোচনায় ভারতের সেভেন সিস্টার্স রাজ্য। সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের বড় একটি উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ স্থলবেষ্টিত সেভেন সিস্টার্সকে সামুদ্রিক বাণিজ্যের এক নতুন দিগন্ত খুলে দেয়। পাশাপাশি এটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। ভারতকে বাংলাদেশ মূলত ২০১০ সাল থেকে মাল্টিমোডাল বা বহুমাত্রিক ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে শুরু করে। শুরুতে পরীক্ষামূলক হলেও ২০১৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে নিয়মিত ব্যবস্থা হিসেবে চালু করা হয়। এরপর ২০২২ সালে ভারত বাংলাদেশকে বিনা মাশুলে তাদের স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রপ্তানির প্রস্তাব দেয়। তবে সে সুবিধা বাংলাদেশ এখনও না পেলেও বাংলাদেশের কাছে আবারও সুবিধা চাইছে ভারত। এবার বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চাইছে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য মেঘালয়। সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে অন্যান্য অংশের যোগাযোগ জোরদারে বাংলাদেশের ভেতর দিয়ে নতুন একটি অর্থনৈতিক করিডোর পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে মেঘালয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগোলিক দূরত্ব কমাতে এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের সংযোগ ব্যবস্থা উন্নত করতে বাংলাদেশের ভেতর দিয়ে একটি নতুন করিডোর চায় রাজ্যটি। এই উদ্যোগ বাস্তবায়ন হবে হিলি মহেন্দ্রগঞ্জ আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরের মাধ্যমে। হিলি পশ্চিমবঙ্গের সীমান্ত শহর ও মহেন্দ্রগঞ্জ মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের সীমান্ত শহর। এই দুটি অঞ্চলের সঙ্গেই বাংলাদেশের সীমান্ত রয়েছে।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ এই রুট চালু হলে কলকাতা থেকে তুরা, বাঘমারা, ডালু ও ডাউকির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যাত্রার সময় ও ব্যয় ২৫ থেকে ৬০% পর্যন্ত কমে আসবে। এছাড়া আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০ থেকে ৭০০ কিলোমিটার কমে যাবে। ইতিমধ্যে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি রূপরেখা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। কনরাড সাংমা আরও বলেন, এটি কবে নাগাদ বাস্তবায়ন হবে তা বলা মুশকিল। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের আগে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে নয়াদিল্লি ঢাকার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। এই করিডোরের জন্য বাংলাদেশকে ফের চাপ দেওয়া হবে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আবারও অশান্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে একজন নিহত ও ৪০ জন আহতের জেরে পরিস্থিতি থমথমে। সংঘর্ষে আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে কুকি জো জাতিগোষ্ঠীর নেতারা। আহতদের মধ্যে অন্তত ২৭ জন আইন শৃঙ্খলা বাহিনী সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৮ মার্চ শনিবার থেকে মণিপুরের রাস্তাঘাট পুরোপুরি স্বাভাবিক করার নির্দেশ পালনে সেনা আর পুলিশ সদস্যরা রাস্তায় নামলে প্রতিরোধের মুখে পড়েন। রাজধানীর ইম্ফল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কাংপোপি জেলায় রাস্তা অবরোধ করেন কুকি জনগোষ্ঠীর নারীরা। আইন শৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস ছুড়ে লাঠি চার্জ করলে সংঘর্ষ শুরু হয়। যানবাহন ভাঙচুর করে গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এ সময় এক তরুণ নিহত হলে সংঘর্ষ মণিপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। নবগঠিত কুকি জো কাউন্সিল কেজেডসির বিবৃতিতে বলা হয়েছে, শান্তি ফেরাতে কুকিদের রাজনৈতিক দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত সরকারের অবাধ চলাচল উদ্বেগের তীব্র বিরোধিতা করা হবে। বাফার জোনগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিপক্ষ মেইতিদের অবাধ চলাচল বন্ধ রাখতে চাচ্ছেন কুকিরা। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পদত্যাগের পর সেখানে চলছে রাষ্ট্রপতি শাসন। দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল অজয় কুমার ভল্লা। অবৈধ অভিবাসীদের শেকলে বেঁধে পাঠিয়ে দেয়া আর বাড়তি শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের টানাপোড়েনের মধ্যে নতুন এক জটিলতার মুখে দুই দেশের সম্পর্ক। ভারতে হত্যার শিকার হয়েছেন মার্কিন এক পর্যটক। সাথে থাকা ইসরায়েলের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ আর হত্যার পর লাশ ফেলা হয়েছে খালে। হত্যা মামলা করে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও বিনা শোধে ছেড়ে দেবে কি দুই মিত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েল? ইজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতে আনন্দ ভ্রমণে গিয়ে গণধর্ষণের শিকার হতে হল ২৭ বছর বয়সী ইসরায়েলি এক নারী পর্যটককে। শুধু তাই নয়, তিনি যে গেস্ট হাউসে উঠেছিলেন সেটির স্বত্বাধিকারী আর এক নারীও গণধর্ষণের শিকার হয়েছেন। শনিবার পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কোপ্পাল শহরে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরই মাঝে যৌন নিপীড়ন, ধর্ষণ ও ছিনতাই মামলা হয়েছে। গেস্ট হাউসের মালিক ওই নারী জানান, বৃহস্পতিবার রাতের খাবারের পর ইসরায়েলি তরুণী ও ৩ পুরুষ পর্যটককে সাথে নিয়ে কোপ্পাল খালের ধারে বেড়াতে যান তিনি। পুরুষদের মধ্যে এক মার্কিন নাগরিকও ছিলেন। খাল পাড়ে বেড়ানোর এক পর্যায়ে মোটরসাইকেলে ৩ ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়। শুরুতে কোথায় মোটরসাইকেলের জন্য পেট্রোল পাওয়া যাবে তা জানতে চায় ওই ব্যক্তিরা। পরে পর্যটকদের কাছে ১০০ রুপি দাবি করে। তা দিতে অস্বীকৃতি জানালেও জোরাজুরি করতে থাকে। শেষমেশ এক পর্যটক তাদের ২০ রুপি দিতে বাধ্য হয়। এরপরও অসন্তোষ জানিয়ে অর্থ দাবি করতে থাকে মোটরসাইকেল আরোহীরা। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে চড়াও হয়ে ওই ৩ পর্যটককে মারধরের পর ধাক্কা দিয়ে খালে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে তারা ইসরায়েলি তরুণী এবং গেস্ট হাউসের মালিক ওই নারীকে মারধর ও গণধর্ষণ করে। এরপর তাদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে বাইকে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে খালে ফেলে দেয়া ৩ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ওই পুরুষসহ ২ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। আরেকজনের নিখোঁজ সংবাদ জানানো হয় পুলিশকে। খবর পেয়ে ডগ স্কোয়াড সহ ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে ধর্ষণের শিকার ওই ২ নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপারিনটেন্ডেন্ট রাম আরাসিদ্দি জানিয়েছেন, পুরো ঘটনায় তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আগে থেকেই ওই পর্যটক দলকে অনুসরণ করছিল। এরই মাঝে গণধর্ষণের অভিযোগ ওঠা ওই ৩ দুর্বৃত্তের মাঝে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আর একজনকে গ্রেফতারে জোরালো অভিযান চলছে। তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশাবাদী আরাসিদ্দি। এদিকে নিজ দেশের নাগরিকের ওপর হামলা ও গণধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, পুরো ঘটনার ব্যাপারে ওয়াকিবহাল তারা। এ ব্যাপারে নজর রাখা হচ্ছে। অন্যদিকে সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এটিকে মারাত্মক অপরাধ উল্লেখ করে দ্রুত অপরাধীদের বিচারের মুখোমুখি করার তাগিদ দিয়েছেন তিনি। গত বছর পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার মৌমিতাকে ধর্ষণ ও হত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতে নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে। মৌমিতার ওই ঘটনায় জাতীয় পর্যায়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নারীদের যথাযথ সুরক্ষা নিশ্চিতের দাবিতে রাজপথে নামে হাজারো মানুষ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। সিরিয়ার লাতাকিয়া প্রদেশে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতদের দমন অভিযান আর পাল্টা প্রতিরোধের তুমুল সংঘর্ষে 2 দিনে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। গণহারে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তুলছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। লাতাকিয়ার ব্যাপক সহিংসতার প্রভাব পড়েছে অন্যান্য প্রদেশে। এতে আবারও গৃহযুদ্ধ বিস্তারের দিকে এগুচ্ছে কি সিরিয়া? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে আলাউইদ সম্প্রদায়ের এখন পর্যন্ত ৩৪০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুর রহমান বলেন, বানিয়াস ও তার আশেপাশের এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডগুলো সবচেয়ে মারাত্মক সহিংসতার ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। সিরিয়ায় আসাদের সমর্থকরা অস্ত্র ব্যবহার শুরু করায় ব্যাপক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগামীদের বিদ্রোহের বিরুদ্ধে দমন অভিযানে নেমেছে সিরিয়ার নতুন শাসক দল। বিদ্রোহীদের আক্রমণের পর গত বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু হয়। অভিযানের সময় সরকারি বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। এদিকে আলাউইদ সম্প্রদায়ের বেশ কয়েকজন পুরুষকে একটি গ্রামে গুলি করে হত্যা করা হয়েছে। সিরিয়ার প্রশাসন অভিযানে কিছু অনিয়মের বিষয় তুলে ধরেছে এবং তাদের দাবি বেসামরিক নাগরিক ও অসংগঠিত সশস্ত্র দলগুলো সহিংসতার জন্য দায়ী। শনিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সহিংসতা ছড়িয়ে না পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়া সামরিক আদেশ ভঙ্গকারী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আদালতে পদক্ষেপ নিতে একটি জরুরি কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। তাদের আশঙ্কা, সিরিয়ায় নতুন শাসক দল সব সম্প্রদায়ের মানুষের সমান সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ডিসেম্বর মাসে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা একটি টেলিভিশন ভাষণে বলেন, নিরাপত্তা বাহিনীকে অবশ্যই সংযত থাকতে হবে। তিনি আরও বলেছেন, শত্রু দল ও তাদের পার্থক্য হল তারা নৈতিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সে সময় আহমেদ আল শারা সতর্ক করে বলেন, যদি তারা নিজেদের মূল্যবোধ হারিয়ে ফেলেন তবে শত্রুদের থেকে তারা ভালো থাকতে পারবেন না। এদিকে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের হাজার হাজার আলাউইদ শিয়ারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এর মধ্যে কয়েকশো নারী, শিশু ও বৃদ্ধ লাতাকিয়া শহরের রুশ সামরিক ঘাঁটি হেমেইমিমে আশ্রয় নিয়েছে। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বানিয়াস ও তার আশেপাশের গ্রামগুলোতে লুটতরাজ, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞের ঘটনা অব্যাহত রয়েছে। একে আলাউইদ শিয়াদের বিতাড়িত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন মানবাধিকার কর্মী আব্দুর রহমান। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থা জানিয়েছে, অঞ্চলটিতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালানো হচ্ছে। সাধারণ মানুষের উপর যে কোনো ধরনের সহিংসতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। ইফাত জাহান, বাংলা ভিশন।
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র আর ইউরোপের মত পার্থক্যের সুযোগে হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। সৌদি আরবে ইউক্রেনের শান্তি আলোচনার মধ্যস্থতাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব গুরুত্ব দিচ্ছেন না। সাম্প্রতিক তথ্য উপাত্ত সেদিকে ইঙ্গিত দিচ্ছে। এমন অবস্থায় রাশিয়ার আগ্রাসী অগ্রযাত্রা থামাতে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে কি, নাকি ট্রাম্প পুতিনের বন্ধুত্বে ইউরোপ আমেরিকার দূরত্ব দেখবে বিশ্ব? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে আর্থিক সহায়তা বন্ধের পর থেকেই কিয়েভে হামলা বাড়িয়েছে রাশিয়া। ওভাল অফিসের বাকবিতণ্ডা ঘিরে যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা বন্ধ করায় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘেঁষছে ইউরোপের দিকে। এখন তাকিয়ে সৌদি আরবের শান্তি আলোচনায়। ট্রাম্পও অবশ্য যুদ্ধবন্ধে রাশিয়ার ওপর শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। সাম্প্রতিক তথ্য উপাত্তের ভিত্তিতে বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শান্তি আলোচনাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভূখণ্ড দখল ও যুদ্ধ চালিয়ে যেতে আরও আগ্রাসী রুশ বাহিনী। ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের মুখ ফিরিয়ে নেওয়ার পর সবশেষ ইউরোপ সম্মেলনে খুব বেশি খুশি হতে পারেননি ইউক্রেন প্রেসিডেন্ট। যদিও মার্কিন সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ার পর ইউরোপীয় নেতারা জেলেনস্কিকে আর্থিক বা সামরিক সহায়তার ব্যাপারে নতুন করে সম্ভাবনা দেখাচ্ছেন। সামরিক খাতে ব্যয় করতে চাচ্ছে প্রায় 150 বিলিয়ন ইউরো। আমরা শান্তি চাই। হাঙ্গেরি আলাদা মতাদর্শে গেলেও আমাদের 26টি দেশের চিন্তা ভাবনা একই। যুক্তরাষ্ট্র তাদের নীতি পরিবর্তন করলেও 2022 সালে যুদ্ধের শুরু থেকেই ইউরোপ ইউক্রেনের পক্ষে ছিল এবং থাকবে। সেক্ষেত্রে 2025 সালে ইউক্রেনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের সামরিক সক্ষমতা বাড়াতে আমরা সবাই একসাথে ইউরোপে বিনিয়োগ করব। ইউরোপের সামরিক ব্যয়ের আশ্বাসের পরও খুশি হতে পারছেন না ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের বেশিরভাগ সামরিক ব্যয় এতদিন টেনেছে যুক্তরাষ্ট্র। তাদের সহায়তা বন্ধের পর যুদ্ধ চালিয়ে যাওয়া অনেকটাই কঠিন কিয়েভের জন্য। আগামী সপ্তাহে সৌদিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনার দিকে তাকিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেওয়ার পর ইউরোপ ট্রাম্প প্রশাসন নিয়ে তত বেশি আশাবাদী নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ইউরোপের পক্ষে নাও থাকতে পারে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দূরত্বে সুযোগ নিচ্ছে রাশিয়া। বিশ্লেষকদের মত, ট্রাম্পের ইউরোপ নীতি রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে ও ভূমি দখলে আরও উৎসাহী করে তুলছে। অদূর ভবিষ্যতে ট্রাম্পের হস্তক্ষেপ ছাড়া এই আগ্রাসী আচরণ বন্ধ করা কঠিন হবে বলেই মত তাদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রমজান শুধু একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার মাস নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের অনন্য এক দৃষ্টান্ত। পবিত্র এই মাসকে কেন্দ্র করে দেশে দেশে গড়ে উঠেছে বৈচিত্র্যময় আয়োজন। কোথাও সাহারির আগে কামান দাগানো, কোথাও ইফতারের ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আর কোথাও রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অপূর্ব দৃশ্য। প্রতিটি অঞ্চলের রমজান পালন আলাদা আলাদা গল্প বলে। এই নিয়ে ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজান। এবারের পর্বে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির মোট জনসংখ্যার মাত্র 10% মুসলমান। কথিত আছে, হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে সর্বপ্রথম পা রাখেন শ্রীলঙ্কার পাহাড়ে। দেশটিতে পবিত্র মাহে রমজান আসে সিয়াম সাধনা ও ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে। টাটকা ফল আর ফলের রসে তৈরি সরবেট দিয়ে ইফতার শুরু করেন শ্রীলঙ্কার মুসলমানরা। ইফতারে হালকা ধরনের খাবার খাওয়া এখানকার রীতি। অঞ্চল ও জাতিভেদে আছে খাবারের ভিন্নতা। সুগন্ধি মশলাদার আইটেমে শ্রীলঙ্কানদের জুড়ি মেলা ভার। শ্রীলঙ্কান ইফতারের তালিকায় খুবই জনপ্রিয় আইটেম আদিক রুটি নামের এক ধরনের রুটি। সঙ্গে থাকে নারকেল দুধ, মরিচ ও পুদিনা দিয়ে তৈরি তরকারি। কাঞ্জি নামের ভাত দিয়ে রান্না করা এক ধরনের বিশেষ জাউ বা স্যুপের আছে বেশ কদর। ইফতারের পর আছে রাইস কেক, পোড়ানো নারকেল ও মধু দিয়ে তৈরি পানিপল, দোসা, ইডলি, মুরুক্কু খাওয়ার প্রচলন। কেসারি, কোকিস ও আলুয়ার মতো পদ শ্রীলঙ্কান টেবিলের প্রিয় খাবার। ইফতার টেবিলে থাকে সামোসা, বিরিয়ানি, পাকোড়ার মতো ঐতিহ্যবাহী খাবার। কখনো খাওয়া হয় ফালুদা, ফিরনি, জালেবি, মাসকাটের মতো নানা রকম মিষ্টির পদ। ভাত, ঝাল মাংসের তরকারি, ডাল, সবুজ সালাদ, মাল্যম ও ডুবো তেলে ভাজা লাল মরিচ খাওয়া হয় দেশটির সব অঞ্চলে।
মাগরিব নামাজের পর স্থানীয়রা ব্যস্ত হয়ে পড়েন কোরআন তেলাওয়াতে। মসজিদগুলোতে রমজানে থাকে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা। পুরো মাস জুড়ে মসজিদগুলো ভরে থাকে মুসল্লিদের পদচারণায়। চলমান অর্থনৈতিক সংকট, জাতিগত কোন্দল ও অভ্যন্তরীণ নানা কারণে আগের মতো নেই রমজানের উৎসব মুখরতা। তবে ধীরে ধীরে সামলে ওঠার চেষ্টা করছে দেশটির প্রশাসন ও জনসাধারণ। সীমিত হলেও আসছে সাফল্য। এত কিছুর পরেও আনন্দ আর ক্ষুধাভীতির মধ্য দিয়েই কাটে শ্রীলঙ্কানদের রমজান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মালয়েশিয়ার পুত্র জায়ার হৃদয়ে দাঁড়িয়ে আছে অনন্য ইসলামী স্থাপত্য বাদশাহ সালমান মসজিদ। শুধু নামাজের স্থান নয়, এটি সৌদি মালয়েশিয়া বন্ধুত্বের প্রতীকও বটে। সৌদি সরকারের অর্থায়নে 2019 সালে নির্মিত এই মসজিদ দুই দেশের ঐক্য ও সহযোগিতার প্রতিচ্ছবি। পবিত্র রমজানের বিশেষ আয়োজন দেশে দেশে মসজিদের আজকের পর্বে দেখুন মালয়েশিয়ার কিং সালমান মসজিদ। মালয়েশিয়ার পুত্র জায়ার প্রাণবন্ত নগরের মধ্যে অবস্থিত কিং সালমান মসজিদ, যা সমৃদ্ধ সাংস্কৃতিক টেপেস্ট্রি এবং মালয়েশিয়া ও সৌদি আরবের মধ্যে স্থায়ী বন্ধুত্বের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। 2019 সালে শেষ হয় এর নির্মাণ কাজ। মসজিদটি শুধুমাত্র নামাজের স্থানই নয়, বরং দুই দেশের সম্পর্কের প্রতীকও বটে। মসজিদের জাঁকজমকপূর্ণ নকশা দূর থেকে দর্শনার্থীদের মোহিত করে। এর সুউচ্চ মিনার এবং সুবিশাল গম্বুজ, চমৎকার ইসলামিক ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক কারুকার্য বিস্ময় এবং শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে মসজিদে আসা মুসল্লিদের মনে। মসজিদের বিস্তীর্ণ আঙিনা এবং চারপাশে সবুজাভ পরিবেশ শহরের ব্যস্ততার মাঝেও একটি নির্মল অনুভূতি জাগায়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সম্মানে নামকরণ করা হয়েছে মসজিদটির। মালয়েশিয়া এবং সৌদি আরবের মধ্যে ঐক্য ও সহযোগিতার চেতনাকে মূর্ত করে এই স্থাপনাটি। এর বিশাল ভবনটির নির্মাণ সম্পূর্ণরূপে সৌদি সরকারের অর্থায়নে করা হয়েছিল, যা দুই দেশের মধ্যে বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে। মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে চমৎকার ঝাড়বাতি এবং সুশোভিত কার্পেটে সজ্জিত একটি বিশাল নামাজ ঘর, যা প্রশান্তি এবং আধ্যাত্মিকতার পরিবেশ তৈরি করে। দেয়াল এবং ছাদের নকশা ইসলামী স্থাপত্যের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করে। হাজার হাজার মানুষ যখন একসঙ্গে নামাজে দাঁড়ায়, তখন যেন এক অন্যরূপ ধারণ করে মসজিদটি। বাদশাহ সালমান মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক সুযোগ সুবিধা। এতে রয়েছে একটি নিবেদিত ইসলামিক শিক্ষাকেন্দ্র, সম্মেলন হল এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা। এই সুযোগ সুবিধাগুলি শুধুমাত্র স্থানীয় মুসলিম সম্প্রদায়ের চাহিদা পূরণ করে না, বরং সবার জন্যই একে উন্মুক্ত করে দিয়েছে। ধর্মীয় গুরুত্বের বাইরেও মসজিদটি একটি সাংস্কৃতিক ল্যান্ডমার্ক এবং মালয়েশিয়ার বহুসাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে কাজ করে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের জন্যই উন্মুক্ত মসজিদটি। এখানে আন্তঃধর্মীয় আলোচনা ও বোঝাপড়াকে উৎসাহিত করা হয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।